পূর্ব আকাশ আলো করে সূর্য উদয় হলো। আরও একটি নতুন দিন, মানে নতুন আশা, নতুন উদ্যমে পথ চলা। আগের রাতে কর্তারা সবাই দেরি করে শুয়েছিলেন বলেই কেউ ভোরে উঠতে পারেননি, এমনকি গিন্নিমাও না। দাসী, চাকর, পাহারাদার তাদের কাজ মতন যে যার দায়িত্বে নিয়োজিত। অন্যান্য দিন হলে কর্তামা পুজো শুরু করে দেন। আজ তিনি পুজোর ঘরে ঢুকতেই যাবেন, এমন সময় চপলার আবির্ভাব। এসেই বললে, না গো গিন্নিমা, তোমার কাল পুজো ঠাকুর মন দিয়েই নিয়েছেন, সার্থক হইছে পুজো তোমার। আজও 2টি করে ফুল বেশি দিও গো ঠাকুরের চরণে। গিন্নি বললেন, হ্যাঁ রে চপলা, এই সকালবেলা তোর কাজ নেই? শুরু করে দিলি তোর ভাষণ, তো বলি হলোটা কি শুনি। চপলা বললে, দেখে এলাম গো, কি সুন্দরী লাগতেছিল বৌমণিকে। গিন্নি বললেন, হ্যাঁ, কালই বাড়ির সবাই প্রশংসা করলে বৌমার, শুনে আমার মন ভরে উঠেছিল। চপলা বলল, ও হো মাগো, আমি কালকের কথা কইছি না, বলছি আজকের কথা, আজকের। কেন, বৌমা কি বেরোচ্ছে নাকি খোকার সাথে, তাই সেজেছে? আরে না গো না, দৌড় যেই খুলল বউ, দেখি কি রূপ বউয়ের। আমি কইলুম, তুমি বাপু ঘুমাও, আমি পরে আসবো খন। আর কিছু বলার আগে পালিয়েছি। কর্তামা অবাক হলেন, কি বলছিস, কিছুই তো বুঝি না, সব দেরি হয়ে যাচ্ছে আমার। আহা শোনো না, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে এবার, দেখো। মানে? অবাক হয়ে শুধালো গিন্নিমা। যা তুমি চাইতে গো, মিলেমিশে থাক দুজন, খোকার বউ গো, আরও ভেঙে বলতে হবে তোমায়। কর্তামা চোখ বিস্ফারিত করে বললেন, সত্যি? ঠিক বলছিস তুই? হ্যাঁ গো হ্যাঁ। কি করে বুঝলি? ও মা, আমার চোখকে ফাঁকি? বিয়ে করিনি তো কি আমি সব বুঝি। সেবার তোমার বিয়ের পর কেমন বলে দিয়েছিলুম। বলো বলো, যে কর্তা বাবা তোমায়। ওরে থাম থাম, সেই কবেকার কথাই বুড়ো বয়সে বলতে নেই যে। তবে তাহলে আর বলছি কি, আজও সেই রূপ দেখলুম। যাক, ছেলের মন বসবে ঘরে এবার, বল চপলা। হ্যাঁ গো মা, বলেই গিন্নিমা চোখের জল মুছলেন। নিজের হাতের একটি আংটি খুলে চপলার আঙুলে পরিয়ে দিতে গেলেন। বললেন, বড় ভালো কথা শোনালি তুই, এটা নে, আজ না করিস না। কোনোদিন কিচ্ছুটি চাসনি মুখ ফুটে, দিলেও নিসনি। খাওয়ার 2-4টে কাপড় ছাড়া মাইনে তোর সব আমার কাছে জমা। বললে বলিস, প্রয়োজনে চেয়ে নেব। থাক না মা এইসব, সেই কোন ছেলেবেলা থেকে তোমার সাথে এই বাড়িতে পা রাখলুম। আমার ছেলে হলে ঠিক খোকার বয়সী হতো গো। তুই তো বিয়েই করলি না চপলা, বললেন গিন্নিমা। চপলা বললে, তাতে কি হয়েছে গো? তোমার কর্তা বাবা খোকার সাথে থাকতে থাকতে কবে যে এই বাড়ির একজন সদস্যই হয়ে উঠলাম, আর মন চাইল না বিয়ে করতে। গিন্নিমা বললেন, সে কি আর বলতে, খোকা আমার কোলে কম, তোর কোলেই বেশি থাকতো। চপলার চোখ আজ ভিজে। গিন্নিমা পুজোয় বসার আগে কাউকে স্পর্শ করেন না, আজ চপলার চোখের জল মুছিয়ে দিলেন। ও মা, করো কি, ছুঁয়ে দিলে যে। কর্তামা সজল চোখে বললেন, তুই হাসি কান্না ভালো মন্দ সব পরিস্থিতিতে থেকেছিস পাশে, আজ তোর চোখের জল পড়তে দিই কি করে? কর্ত্রী আর দাসীর সম্পর্ক হলেও এক মানবতা বোধ, যা রক্তের সম্পর্কের সমতুল্য, সেটি আজ প্রকাশ পেল ঈশ্বরের সামনে। চপলা বললে, যাই, বেলা বেড়ে গেল। আর হ্যাঁ, ওই মাইনের টাকা সব বুঝে নেব এবার, বলে রাখলুম। আমাকে মুখ দেখতে হবে তো, নাতির জন্য উপহার না কিনলে কি করে হয়। দমকা হাওয়ায় হাট করে খুলে গেল দরজা। বিনোদিনী চমকে উঠলেন, কত দূর স্মৃতির সাগরে ডুবে গিয়েছিলেন তিনি। পেছন ফিরে দেখেন বিপুলের মা দাঁড়িয়ে। বিনোদিনী অবাক হয়ে বললেন, ও মা, বিপুল কোথায়? সে যে গপ্প শুনবে বলল, কাকে বললাম তাহলে এতক্ষণ, গেল কই সে? বলেই আপন মনে হাসতে লাগলেন। ওই দেখুন আপনার বিপুল সে খেলায় বিভোর, দেখো ছেলের কাণ্ড, বলে বিনু আবার হাসলেন। তুমি কখন এলে গো, একবার ডাকতে আমায়। ইচ্ছা করে ডাকিনি মাসিমা, বিপুলকে ইশারায় বারণ করে দিয়েছিলাম বলিস না। সে বললে কানে কানে,
মা, আমি যাই? আমি বললাম, যা, খেল গিয়ে। আমি শুনছিলাম মাসিমা, চাইনি আপনার কথায় বিঘ্ন ঘটুক। বলুন না, শুনি আমি। যাকে এতদিন যেভাবে চিনেছি জেনেছি, বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ, কালের বিবর্তনে সেই জৌলুস চাকচিক্য নেই, এইটুকুই তো জানতাম। সবটুকু চেনা জানার মধ্যেও যে আরও কত বাকি জানার, সেটাই তো খুঁজছি আপনার কাহিনীতে। আমি শুনতে চাই মাসিমা, নিরাশ করবেন না আজ আমায়। বিনোদিনী বললেন, ভালো মন্দ সময়ের দুই বাহু বুঝলে বৌমা। দিনের পরে রাত, রাতের পরেই দিন চলছিল সংসার, ব্যবসা, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ সবটুকুই নিয়ে। উনি আমাকে কোনোদিন কষ্ট দেননি, কেউই দেননি ওই বাড়ির। বড্ড ভালোবাসা পেয়েছি আমি আমার শ্বশুর ঘর থেকে। এই বলে তিনি আবার বলতে লাগলেন নিজের জীবনী। শরীরটা বেশ কদিন ধরেই ভালো যাচ্ছিল না দিবাকরের। শুয়েছিলেন নিজের ঘরেই। বিনু ঘরে আসায় উনি বললেন, মাথাটা বড্ড ধরেছে বিনু, একটু টিপে দেবে? বিনু মাথা টিপতে লাগলো। উনি বললেন, বিনু, দেশের কি হাল পরিস্থিতি তুমি বোঝো কিছু, জানো কিছু? বিনু বললে, হ্যাঁ, লড়াই হচ্ছে ইংরেজদের সাথে দেশের মানুষদের, তারা কবজা করে আছে কি না আমাদের অধিকার, আমার দেশ মায়ের ওপর। বিস্ময়! দিবাকর তার কপাল থেকে বিনুর হাতটি সরিয়ে নিয়ে বললেন, বলো কি? তুমি দেখছি অনেক কিছু জানো। একটা চিন্তা মিটল যাক বাবা। বিনু বললে, কিসের চিন্তা? দিবাকর বললেন, এই আমার বাচ্চা বউটা একটু একটু করে বড় হয়ে উঠছে, সেটাই শান্তি। কিছু কথা আছে বিনু। বলুন। এসো তুমি, মাথা রাখো আমার বুকে। বলে তিনি বিনুকে নিজের বুকে নিয়ে বললেন, আচ্ছা বিনু, আমি যদি কোনোদিন না থাকি তাহলে তুমি? বিনু ফুপিয়ে কেঁদে ফেলল। দিবাকর বললেন, এই দেখো, এই ছোট্ট লক্ষ্মী মেয়েটাকে নিয়ে আমি যে কি করি, কেঁদেই যে বুক ভাসালে আমার। দেখো দেখো কি করছো। বিনু মুখ তুলে বললে, অমর কথা বললেন কেন আপনি? কষ্ট হয় না বুঝি আমার? আপনাকে ছাড়া আমি থাকবো কি করে? বড় হতে হবে তো বিনু তোমায়। নারী প্রয়োজনে লক্ষ্মী, সেই আবার চণ্ডী রূপ নেয়। আর শুধু আমি কোথায়? আমার মা, তোমার বাবা, আমার বাবা, তোমার ঠাকুমা, সবাই তো আছে। তুমি একা কোথায়? বিনু বললে, না, বিয়ের পর মেয়েদের স্বামী সব, মা বলে দিয়েছিল। ও তাই বুঝি? আচ্ছা বেশ, কিন্তু অনেক কাজ করতে হবে যে তোমায়, আমি বেঁচে থাকি আর নাই। বিনু বলতে দিলে না। হাত দিয়ে মুখ চেপে ধরলে দিবাকরের। অমন কথা আর বলবেন না আপনি, তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। দিবাকর বললেন, বটে? এত সাহস আমার মুখের ওপর কথা? বিনু অবাক হয়ে শেষে ভয়ে পেয়ে প্রায় কাঁদো কাঁদো অবস্থা। দিবাকর বললেন, এটুকু বলেছি, তাতে এত ভয় মেয়ের? আবার বলে, বড় হয়ে গেছি। বলে তিনি তার ছোট্ট বিনুকে বুকে টেনে নিলেন, মাথায় হাত রাখলেন আর মনে মনে হাসতে লাগলেন। মনে মনে চোখ বুজে ভাবলেন দিবাকর, সময় যখন আছে, আহ্বান যখন পাননি এখনো, তখন থাক। এত ছোট্ট মেয়ে নিতে পারবে না সবকিছু একসাথে। বলে তিনি চোখ বুজে রইলেন। মিত্তির বাড়িতে আজ খুশির ধুম। ডাক্তার এসে বলে গেছেন বিনু মা হতে চলেছে। সকলে ভীষণ খুশি, আনন্দে মাতোয়ারা। বসু বাড়িতেও খবর পাঠানো হয়েছে, তেনারাও এসেছেন বিনুর কাছে। বিনুর এখন 14 বছর বয়স। ডাক্তার বলে গেছেন চিন্তার কারণ নেই, তবে সদরে একবার বৌমাকে নিয়ে যান, বড় কোনো ডাক্তারকে দেখান, বয়স তো অল্প বড্ড। গিন্নিমা বললেন, আমারও তো এই বয়সে। না না মা, শুনুন। ডাক্তার বললেন, সবার শারীরিক ক্ষমতা এক নয় কিনা, তাই বলছি আমার চেয়েও সদরে বড় ডাক্তার আছে, একবার দেখিয়ে আনুন। রাতে দিবাকর বাড়ি ফিরলে গিন্নিমা বলেন, যা বৌমার কাছে যা। কেন, কি হলো? আগে ঘুরেই আয়, দুদিন ছিলি না তুই বাড়িতে। দিবাকর আর কোনো প্রশ্ন করলেন না, সোজা গেলেন বিনুর ঘরে। কি হয়েছে তোমার? মা তড়িঘড়ি পাঠালেন তোমার কাছে, শরীর টরীর খারাপ করলো নাকি? বিনু নীরবে বললে, আপনি বাবা হবেন। দিবাকর বিস্ময়ে বললেন, কি বললে? আবারও বলো। বিনু বললে, আপনি বাবা হবেন। দিবাকর বললেন, এই রে, তুমি মা হলে বাচ্চা সামলাবে কে? বিনু বিস্ময়ে তার দিকে চেয়ে বললে, কেন আমি? দিবাকর হো হো করে হেসে বলে, কে কাঁদলে আর কে থামাবে? দুজন ছেলে মানুষ, মা ছিচকাদুনি, তাহলে যে আসছে সেও তো। বিনু বললে, কি বললেন আমি ছিচকাদুনি? তা নয় তো কি, দায়িত্ব আমার বাড়লো বলো, দুজনকে সামলানো। বলেই তিনি হাসতে লাগলেন।
সত্যি বিনু, আজ আমি খুব খুশি। তুমি খুশি তো? বিনু বলে, খুব খুশি আমি। দিবাকর ভাবলেন, সময় মতন বলতে হবে বিনুকে বাকি কথা, না হলে দেরি হয়ে যাবে। ডাক আসলে বেশি সময় পাওয়া যাবে না। দিনগুলি হাসি খুশির মধ্যেই কাটতে লাগলো। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো বিনু আর আগত নতুন অতিথির জন্য। কোনো ত্রুটি রাখলেন না মিত্তির পরিবার। এমনকি বিনুর প্রথম সন্তান পিতৃগৃহে হবে সেটিও সম্মত হলেন না মিত্তির বাড়ির লোক। তারা বিনুকে চোখের আড়াল করতে চায় না। সদরের একটি ডাক্তারের হাতেই থাক বিনু পুরো এই সময়টুকু। তারা আশ্বস্ত করেন বসু পরিবারকে যে বিনুর দেখাশোনার কোনো ত্রুটি হবে না। বসু পরিবারও জানেন তারা মানুষ ভালো, তার মেয়ে রানীর মতোই থাকে সেখানে। এক প্রকার সকলে অর্থাৎ দুটি পরিবারই একে অপরের প্রতি বিশ্বাস নির্ভরতা নিয়ে সন্তুষ্ট রইলেন, এতে কোনো সন্দেহ নেই। প্রথম প্রথম কোনো প্রকার সমস্যা বিনুর মধ্যে দেখা না গেলেও যত সময় এগোতে লাগলো সমস্যা প্রখর হয়ে উঠতে লাগলো। সদরের নামকরা ডাক্তার, তিনি শহরের হোমরা চোমরা মানুষদের বাড়িতে যান চিকিৎসা করতে। বিনুর বাবা মশাইয়ের অর্থের অভাব নেই। তিনি চান যাতে তার বংশের সন্তান সুস্থভাবে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থার দ্বারা আসুক পৃথিবীতে। মূল কথা হলো তিনি কোনো ত্রুটি রাখতে চান না। প্রথিতযশা ডাক্তার অনিশ মজুমদার বেশ কিছু সময় ধরে নিজের হাতে রেখে যত্ন সহকারে বিনুর চিকিৎসা চালাচ্ছিলেন। বিনুর এখন ৭ম মাস চলছে। সাধের তোড়জোড় হচ্ছে মিত্তির বাড়িতে মহা সমারোহে। তার আগে আরেকবার সদরে নিয়ে যাওয়া হলো বিনুকে। এর পরের ১ মাস পর ডাক্তারের কথা মতন হাসপাতালেই থাকতে হবে তাকে। সেই মতন শাশুড়ি ও দিবাকর নিয়ে গেলেন বিনুকে। শ্বশুর মশাইয়ের শরীরটি ভালো না থাকায় তিনি যেতে পারলেন না এইবারটি। দেখুন, শরীরের অবস্থা প্রথমের দিকে ভালোর দিকে গেলেও বর্তমানে আমি লক্ষ্য করছি সমস্যা দেখা দিচ্ছে। কারণ ওজন সেইভাবে বাড়ছে না বিনোদিনীর। একটি প্রাণ বাড়ছে তার মধ্যে, অথচ ওজন প্রথমের দিকে বাড়ছিল স্বাভাবিক গতিতে, কিন্তু সেটি একই আছে শেষের ৪৫ দিন ব্যাপী, বললেন ডাক্তার অনিশ মজুমদার বিনুর পরিবারকে। শুনে গিন্নিমা বললেন, সে কি, একই কথা শুনছি খোকা, কিছু বল। আজকে তোর বাবাও আসতে পারলেন না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে। দিবাকর পরিস্থিতি সামাল দিলেন, বললেন, মা তুমি বসো, আমি আসছি ডাক্তারবাবুর সাথে কথা বলে, তুমি চিন্তা করো না। দিবাকর আর ডাক্তারের কথোপকথন এই দাঁড়ালো যে বিনুর গর্ভে যে শিশুটি আছে সেটি স্বাভাবিক নয়, সে তার স্বচ্ছন্দ গতিতে বাড়ছে না, আর 5টি শিশুর মতন, তাই ওজন থেমে আছে। প্রয়োজনে অপারেশন করতেও হতে পারে, না হলে মায়ের জীবন বিপন্ন হয়ে যাবে। আমি আর কিছুদিন দেখতে চাই, কিন্তু সেটি রিস্ক হয়ে যাবে মায়ের জন্য, এমনকি প্রাণও যেতে পারে। আপনাদের পরিবারের অনুমতি না পেলে আমি কিছু করতে পারি না। দিবাকর আশ্চর্য হয়ে বললেন, আমার স্ত্রীকে বাঁচান আপনি, সন্তান পরেও হতে পারে। ডাক্তার বললেন, আর যদি দেখি পরে সন্তান হওয়ার আর কোনো সম্ভাবনা না থাকে তখন? একটু ভেবে দিবাকর বললেন, না হোক, প্রয়োজনে পরিবারের ক্ষেত্রে যদি দত্তক শিশু নিতে হয় নেব, কিন্তু বিনুর জায়গায় অন্য কোনো নারীকে আমি আমার স্ত্রী আসনে বসাতে পারবো না। আপনার যেটা করণীয় আপনি করুন, এই কথাটি গোপন রাখুন আপনার আমার মধ্যে, মা বাবা বিনু কেউ যাতে জানতে না পারে। ডাক্তার মজুমদার বললেন, আর তাহলে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন না? আমি ব্যবস্থা করছি। দিবাকর একটি অন্যমনস্ক হয়ে বললেন, বেশ তাই করুন, আমি রাজি। এদিকে সাধের সমস্ত ব্যবস্থা প্রায় শেষ। নিমন্ত্রণ করা, খাবারের তালিকা প্রস্তুত করা, আত্মীয় স্বজনকে খবর দেওয়া, সবই প্রায় শেষের পথে। কি উপায়, কিভাবে বলবে দিবাকর তার বাড়ির সবাইকে? তার মাথা কাজ করছিল না। শুধু একটি বিষয়েই তার মাথা কাজ করছিল, আর সেটি হলো যে কোনো উপায়ে বিনুকে বাঁচাতে হবে। কিছু খবর চাপা যায় না, চাপতেও নেই। অগত্যা তিনি বাইরে এসে জানালেন তার মাকে। কি বললেন রে খোকা, বলবি তো? দিবাকর বললেন, বিনুর গর্ভে যে সন্তান আছে সে অপরিণত ও মৃত। শুধু চেপে গেলেন বিনুর মা হওয়ার সম্ভাবনা প্রায় আর থাকবে না। হায় ভগবান, বলে দিবাকরের মা বসে পড়লেন। একই সর্বনাশ, উনি যে বললেন কোনো রকম ত্রুটি নেই, আজই তো বললেন একটু সমস্যা হচ্ছে, তাই বলে মৃত। এটা শোনার আগে আমার মরণ হলো না কেন? বংশের প্রথম সন্তান কি হবে এবার? ওদিকে যে এত বড় আশা, কি জবাব দেব ওই বাড়িতে? তারা কি ভাববেন? উফ, আমি আর ভাবতে পারছি না। চিন্তা করো না মা, বিনু বাঁচুক, আবার নাতি নাতনির মুখ দেখবে তুমি। এরকম করলে যে বিনুকে হারাতে হবে, তখন কি জবাব দেবে ওই বাড়িতে?
যে আসেইনি তার জন্য মায়া দায় দায়িত্ব কতটুকুই বা আমাদের। যে আছে আমাদের মাঝে তাকে বাঁচাতে হবে। গিন্নিমা একটু ধাতস্থ হলেন খোকার মুখে এই কথাগুলি শুনে। যদিও দিবাকর জানত পুনরায় সন্তান হওয়ার সম্ভাবনা বিনুর প্রায় নেই ডাক্তারের কথা মতন, কিন্তু পরিস্থিতি সামাল দিতে হবে তাকে। কারণ বিনু তার ভালোবাসা, মায়া, তার অবর্তমানে তার পরিবারের কাণ্ডারি, তাকে হারানো যাবে না। যদি বিনু চায় সন্তান দত্তকও সে নেবে, তবে এখন কাউকে কিছু বলার প্রয়োজন সে মনে করল না। একটাই কথা মন মস্তিষ্ক বলতে লাগলো, আগে বিনু বাঁচুক। সমস্ত আলো নিভে গেছে, সাজানো মিত্তির বাড়ির অঙ্গন প্রায় অন্ধকার। এক নিস্তব্ধ কালো রাত্রির ছায়া এসে যেন গ্রাস করেছে বাড়ির ওপর। সংবাদ সকলকেই পাঠানো হচ্ছে ধীরে ধীরে। বসু পরিবার সদরে ছুটে গেলেন। তারাও সেটাই জানল যেটা দিবাকর তার মাকে বলেছে। অবশেষে সময়ের আগেই সন্তান প্রসব করানো হলো, আর সেটি মৃত। বিনু কিছুই জানল না, শুধু দিবাকর বলেছিল যা হচ্ছে সকলের মঙ্গলের জন্যই হচ্ছে। বিশ্বাস করো তো বিনু আমায়? বিনু উত্তরে বলেছিল, নিজের চেয়েও বেশি। আপনি আমার ভগবানের তুল্য। দিবাকর পরম স্নেহে মাথায় হাত রেখে বলেছিলেন, বেঁচে থাকো বিনু, বেঁচে থাকো। বেশ কিছু সময় পর বিনোদিনী ছাড়া পেল হাসপাতাল থেকে। কারণ রক্তাল্পতা ও আরও অনেক আনুষঙ্গিক অসুবিধা ধরা পড়ায় বেশ বিলম্ব হলো তার ফিরতে বাড়িতে। কষ্ট যে তার হয়নি সেটা বলা ভীষণ রকম ভুল হবে। তবে ছোট্ট মনন কক্ষে কতটুকুই বা মাতৃত্বের অনুভূতি, সেটাও একটি গভীর বিষয়। এই অনুভূতি হারানোর ব্যথা সে পেয়েছিল বেশ কিছু সময়ের পর। কারণ একটি প্রাপ্তবয়সের মনন এর অনুভূতি আরও বেশি প্রবলতর হয়। বাড়ি ফেরার পর নিত্য কাজকর্মের মধ্য দিয়ে দিনগুলি কেটে যাচ্ছিল দিবাকরের পূর্ণ সহযোগিতা বিনুর সাথে। আর শ্বশুরালয়ের কোনো মানুষই তাকে একা অনুভব করতে দেয়নি, বরং সাহস জুগিয়েছে, পাশে থেকেছে। এই ঘটনা প্রবাহের বেশ কিছু মাস পর দিবাকর একদিন বিনুকে বললে, চলো বিনু, কিছুদিন তোমায় বাবার বাড়ি দিয়ে আসি। তাদের ভালো লাগবে তোমায় পেয়ে, আর তোমার ভালো লাগবে কিছুদিন তাদের সাথে। সেইবার তুমি হাসপাতাল থেকে ফেরার পর তারা তো এসেছিলেন, তাদের কাছে কিছুদিনের জন্য তোমাকে রাখবেন বলে নিয়ে যেতে। বিনু বাধা দিয়ে বললে, সে তো আপনি বারণ করলেন বাবা মশাইকে। সে তো অস্বীকার করছি না গো বিনু। তখন তোমাকে আমার সত্যি যেতে দিতে ইচ্ছা করছিল না। চাইছিলাম তুমি থাকো আমার চোখের সামনে, আমি নিজে হাতে তোমার যত্ন নিই। বিনু বললেন, এখন বুঝি চান না আমি আপনার চোখের সামনে থাকি? দিবাকর বললে, আহা তা কেন বিনু, আমি তো চাই তুমি আমার মরণ অবধি আমার চোখের সামনেই থাকো। বিনু বাধা দিয়ে বললে, আবারও সেই কথা? আমিও কিছুদিন থাকছি না কিনা, তাই ভাবলাম আমি যখন কাজে কিছুদিন বাইরে যাচ্ছি তখন তোমাকেও দিয়ে আসি। ওই বাড়ি তোমার যেতে ইচ্ছা যদি না হয় তাহলে থাক না হয়। বিনু বললে, না তা কেন, মন তো করে যাই। তাহলে আর কোনো কথা নয়, এইবার যখন সুযোগ এসেছে তখন চলো তোমাকে দিয়েই আসি। আমি ফেরার সময় না হয় নিয়ে আসবো। যাওয়ার তোড়জোড় শুরু করলো দুজনে। বিনু শুধু বলল, দেখুন দিয়েই চলে আসবেন। যদি 2 দিন, বেশ, কাজ মিটুক, ফেরার সময় না হয় থাকা যাবে। দিবাকর আশ্বস্ত করল বিনুকে। খুশিতে ভরে উঠল বিনুর মন। রাতের গভীরে নিশ্ছিদ্র অন্ধকারে সন্তর্পণে দিবাকর এসে পৌঁছল তার কাজের জায়গায়। পথে শুধু কটা কুকুর বিড়াল ছাড়া আর কোনো মানুষজন নেই। দরজায় 3 বার একই ভঙ্গিতে সুর করে টোকা দিলেন দিবাকর, সাথে বললেন, আমরা মায়ের সন্তান, বলে আবারও 3 বার টোকা দিলেন একইভাবে। বন্ধ দরজার ওই দিক থেকে একই প্রত্যুত্তর এলো, আমরা মায়ের সন্তান। দরজা খুলে গেল, দিবাকর প্রবেশ করলেন ভিতরে। ক্ষীণ লম্ফের আলোয় কুয়াশা মাখিয়ে রেখেছে যেন কেউ ঘরের ভিতর। এক এক করে সকলে বেরিয়ে আসলেন দিবাকরের সামনে। সুরেন্দা বললেন, একটু বিলম্ব হয়ে গেল কানাই। কানাই দিবাকরের ছদ্মনাম। তুমি বসো, শুরুতেই বলবো তোমাকে বলেছিলাম প্রয়োজনে ডাকবো। দিবাকর মাথা নাড়িয়ে সম্মতি দেন। প্রয়োজন হয়েছে এবার বুঝলে, তার আগে বলবো, তুমি কি মায়ের জন্য বলি প্রদত্ত? দিবাকর বললেন, অবশ্যই, এতে কোনো সন্দেহ আছে আপনার? সুরেন দত্ত বললেন, সাংসারিক মানুষ যারা তাদের জিজ্ঞাসা করা প্রয়োজন দেখি। দিবাকর স্মিত হেসে উত্তর করলে, সংসার করার আগেই আমি মায়ের জন্য বলি প্রদত্ত, প্রতিজ্ঞাবদ্ধ। বেশ, কোথায় যেতে চাও? পাঞ্জাব নাকি চট্টগ্রাম, নাকি থাকতে চাও এই বাংলায়? প্রয়োজন মানুষ ওই সব জায়গায় এখন। দিবাকর বললেন, আপনি যা ঠিক করবেন।
বেশ কিছুদিন আরও এইখানে থাকো, সঠিক সময় সঠিক জায়গায় চলে যাবে নির্দেশ মতন। তারপর আমি বলবো তোমায়। বাংলায় থাকলেও বাড়ির পাট চোকাতে হবে কানাই। দিবাকর শুধু বললেন, আর মাত্র কটা দিন যদি দেন। আমার স্ত্রী। সেই দুঃখজনক ঘটনা শুনেছি বই কি। গুপ্তচর আমাদের সর্বত্র, সে তো তুমি জানো, বলে তিনি মুচকি হাসলেন। আর তোমার সাথীটিকে কোথায় রেখেছ? ঠাকুর ঘরে বিগ্রহের পেছনে। সাবাস, বিপ্লবী কানাই সেন, বলে পিঠ চাপড়ালেন সুরেন দত্ত। প্রাথমিক নির্দেশ মতন কিছু কাজ গুটিয়ে নিয়ে দিবাকর ফিরলেন শ্বশুর বাড়ি। সেখানে প্রায় উৎসবের ধুম। এতদিন পর জামাই আসছে, সেই অষ্টমঙ্গলার পর। আদর আপ্যায়নের কোনো ত্রুটি রইল না। সবার সাথে মেতে রইল দিবাকর। তবে মাঝে মাঝেই সে অন্য মনস্ক হয়ে পড়ছে, সেটি বিনুর চোখ এড়াল না। যদিও সে জানার চেষ্টা করছে, দিবাকর মজার ছলে কাটিয়ে দিয়েছে সেই কথা, কিন্তু সে জানে যেটা সত্য সেটি সূর্যের ন্যায় প্রকাশ পাবেই। বিনোদিনী আজ রাত জাগবে? বিনোদিনী অবাক হয়ে শুধল, আপনি যে বলেন বেশি রাত না জাগতে, ঘুম না আসলেও বকেন, বলেন শুয়ে থাকতে। দীর্ঘশ্বাস ছেড়ে দিবাকর বলেন, সে তো বলি, আজ রাত জাগবো দুজন, কত কথা বলবো দুজনে। কতদিন পর তোমায় দেখলাম। বিনু লজ্জা পাই এই কথা শুনে। বিনু কি বড় হয়েছে? দিবাকরের এহেন প্রশ্নে বিনু অভ্যস্ত। আপনার বিনু বড় হয়েছে। তাই বুঝি? প্রমাণ দাও তাহলে। ধরো এটা তোমার জীবনের পরীক্ষা, একটাই পরীক্ষা। আর কোনো দিন কোনো পরীক্ষা দিতে বলবো না তোমায়। কথা দাও, শুনবে, বুঝবে, রাখবে, ভয় পাবে না। দিল কথা আজ আপনার বিনু, আপনাকে নিরাশ করবে না। সস্নেহে দিবাকর বিনুর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন। আমাকে যেতে হবে বিনু। বিনু বললে অবাক হয়ে, কোথায় যাবেন? সে তো জানি না, তবে যেতেই হবে। বিনু অবুঝের মতন তাকিয়ে রইল দিবাকরের দিকে। যখন সেই নারী। বিনু বললে, কে? সে নর্তকী? দিবাকর মাথা নাড়ালেন। তার থেকে প্রতারিত হওয়ার পর ব্যথিত চিত্তে গেছিলাম নিজের প্রাণ বিসর্জন দিতে স্টেশনে। এমন সময় সে নিস্তব্ধ রাতে একটি মানুষ পেছন থেকে আমায় জাপটে ধরে। আমি চমকে উঠি। সশব্দে একটি ট্রেন সামনে দিয়ে চলে যায়। যেখানে আমি মাথা দিতে যাচ্ছিলাম অপমানের জ্বালায়। আমাকে প্রায় জোর করেই ধরে স্টেশনের বেঞ্চে বসান। রাগে অপমানে তখন ফুঁসছি আমি। কে আপনি? এত বড় স্পর্ধা আপনার? জানেন আমি কে? কে আমার বাবা? কথাটা বলি মনে পড়ে গেল, এই কথাগুলি বলেই তো সে অপমান করল। আমার বাবার পরিচয়টাই সব। আমি কিছু নই, নেই কিছু মূল্য আমার। চুপ করে গেলাম নিজেকে সংযত করে। উনি বললেন, কোনো পরিচয় জানার ইচ্ছা আমার নেই। ইয়াং ম্যান, তুমি যেই হও, কি তোমার পরিচয় তাও জানতে চাইব না। যদি তুমি না বলো, যদি প্রাণ দিতেই হয়, এইভাবে কাপুরুষের মতন দিও না। মায়ের জন্য দাও, আমাদের মায়ের জন্য। তোমাদের মতন ফুটন্ত রক্তের যুবকদের আমার দরকার। মাকে যদি সন্তান না বাঁচান অপমান লাঞ্ছনা থেকে, তাহলে কিসের সন্তান আমরা? এক অদ্ভুত পরিবর্তন কাজ করলো আমার ভিতর বিনু। ভাবলাম, সত্যিই তো, কিছু কি করতে পারি না? প্রাণ দিতেই যদি হয়, কিছু ভালো কাজের জন্য বলিদান দিই অন্তত। এতে আমার একার কৃতিত্ব থাক, পূর্ব পরিচয়ের কোনো নাম সেখানে অচল থাক। সেই দিন প্রতিজ্ঞাবদ্ধ হই ওনার কাছে, নাম জানতে চেও না বিনু, এটি গোপন রাখতে হয় আমাদের। বিনু হাঁ করে শুনছিল, যেন কোনো গল্প শুনছে। বিনু বললে, তারপর বিবাহ করব নাই স্থির করি, কিন্তু মা দিব্যি দিলেন করতেই হবে। ভাবলাম, এক মাকে বাঁচাতে আরেক মাকে দুঃখ দিই কি করে? নামেই সংসার করব ঠিক করে নিয়েছিলাম। তারপর তোমার আন্তরিকতা, ভালোবাসা, বিশ্বাস, মায়ায় আবদ্ধ হয়ে পড়ি বিনু। মনে মনে স্থির করি, অনেক কিছু সম্ভাবনা আছে তোমার মধ্যে, যা আমি লক্ষ্য করেছি এই যাবৎকাল। আমার সংসারের, আমার অপারকতার কাণ্ডারি হবে তুমি। শুধু মনে জোর রাখো, তাহলেই পারবে। যেমনটি পরিস্থিতি এগোবে, ভয় পেও না বিনু। আমি আছি, শুধু অন্যভাবে। সরাসরি যেটুকু করার তোমায় করতে হবে সংসারে আমার অনুপস্থিতিতে। বিনুর চোখ ছলছল করে উঠলেও বিনু কাঁদল না আজ। ঘড়ির কাঁটা তার নিয়ম মতোই ঘুরে চলেছে। দিবাকর বলতে লাগলো, এই কথা কিন্তু বাড়িতে জানানো যাবে না, দুই বাড়ির লোক জানবে না কিছু। কথা দাও। বিনু নীরব রইল।
এর মধ্যে যে কোনো সময় বেরোতে হবে আমায়। শুধু তোমায় বলে যাব আমি, সবাইকে বলার উপায় আমাদের থাকতে নেই। আমাদের এই কাজে গোপনীয়তা বজায় রাখা আমাদের কঠোর বিশ্বাসের পরিচয় একে অপরের জন্য। বিনু কি বলবে সে বুঝে উঠতে পারে না, তবুও অতি কষ্টে সে মুখ খোলে। তাহলে যদি সবাই জিজ্ঞেস করে কি বলবো? সবাই তো আমাকে জিজ্ঞেস করবে, বলুন। দিবাকর বললে, বলবে, তোমাদের মতন আমাকেও বলে যাননি উনি। অবাক হয় বিনু। মিথ্যা বলবো? কোনো কোনো মিথ্যা একটি সত্যের চেয়েও বেশি শক্তিশালী, যদি সেখানে উদ্দেশ্য মহৎ হয়, দেশ স্বাধীন হয়, মানুষগুলোর বন্দি দশা কাটে, তাহলে সেই মিথ্যায় কোনো পাপ নেই, বুঝলে বিনোদিনী? ভোরের আলো ফুটে গেল। বিনোদিনীর মনে হতে লাগলো যে রাত শুরু হয়ে গেছে, সেটি এখনও চলবে তার জীবনে। ভোরের আলো তার কাছে রাতের সমান হয়ে দাঁড়ালো। আজ তাদের বিদায়ের দিন। বিনুর বাবা মশাই বিনুকে ডেকে বললেন, মা বিনু, আমরা তীর্থে যাব। অনেক দিনের ইচ্ছা মায়ের। তোমার ঠাকুমার বয়স হয়েছে, উনি কবে আছেন কবে নেই, তাই সময় থাকতে থাকতে ওনার ইচ্ছাটা রাখার সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার মা মিলে। ফিরতে ফিরতে প্রায় 6 মাস লেগে যাবে। যাচ্ছি যখন, তখন বেশ কিছু স্থান দেখেই ফিরব। বিনু মাথা নেড়ে বললে, আজ্ঞে বাবা মশাই। আর শোনো মা, জামাই বাবা জীবনকে একটি দায়িত্ব নিতে হবে। এই কয়দিন আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির ভার তার হাতে দিয়ে যেতে চাই। তুমি ওকে জিজ্ঞাসা করো, যদি সম্মতি পাই তো আমি এগোবো। কিছু কাগজপত্রতে সই করতে হবে তাকে। তুমি একবার অনুমতি নাও তাহলে, কারণ এক জায়গায় আছি সকলে আজ। আরেকটি দিন সময় লাগবে বড় জোর সব কিছু বুঝিয়ে দিতে, তারপর নয় তোমরা রওনা দিও। বিনু পড়ল মহা ফাপড়ে। কি বলবে কি করবে বাবা মশাইয়ের মুখের ওপর? শুধু আচ্ছা শব্দটুকুই তার মুখ থেকে বেরোলো। তারপর প্রায় দৌড়ে এসে সে ঘরে ঢুকে দৌড় দিল। হাঁপাচ্ছে সে। কোনোদিন মিথ্যা কথা বলেনি সে কাউকে, তাহলে কি বলবে? সত্যিটাও তো বলার জায়গা নেই। এ অবস্থায় দিবাকর স্নান করে ঘরে এসে কড়া নাড়লেন। দেখলেন দরজার ভিতর থেকে বন্ধ। দিবাকর ডাকলেন, বিনু, দরজা খোলো। বিনু দরজা খুলে দাঁড়ানোর পর দিবাকর লক্ষ্য করলেন বিনু ঘেমে নে একশেষ। কি হলো তোমার? শরীর খারাপ লাগছে নাকি? এ কি অবস্থা তোমার? বিনু বিস্তারিত সব বলার পর বললে, কি বলবো বাবা মশাইকে? আপনি তো যে কোনো দিন যে কোনো সময় আমাকে ছেড়ে। বলেই বিনু মুখে আঁচল চাপা দিয়ে কান্না আটকালে। দিবাকর বললে, বেশ, আমি বাবা মশাইয়ের সাথে কথা বলছি। বিনুর মা বিনু দুজনেই খাবার সাজাচ্ছেন। খাবারের টেবিলে দিবাকর বলেন, আপনি যেটা বলেছেন বিনুকে সেটি সে বলেছে আমায়। বাবা মশাই বললেন, তোমার সম্মতি আছে তো? দিবাকর উত্তরে বললে, আমার বাবা মশাইয়ের সম্পত্তির কোনো কিছুই আমি এখনো বুঝতে চাইনি। বোনের বিবাহ দেওয়ার পর অনেকবার মাও বাবা মশাই বলেছেন বুঝে নিতে, কিন্তু আমি। বিনুর বাবা মশাই বাধা দিয়ে বললেন, না না, তা বলিনি। আগামী দিনে সবই তোমার আর বিনুর। এখনই কিছু বলছি না নিতে, শুধু বলছি আমরা যে কদিন থাকবো না সেই কটা দিন যদি সামলাতে। দিবাকর বললে, পারলে খুবই ভালো হতো। আসলে কয়েকটি কেস নিয়ে ফেলেছি, যদি না জেতাতে পারি তাহলে মক্কেলের অনেক ক্ষতি হয়ে যাবে, এমনকি সর্বশান্ত হয়েও যেতে পারে। ওনার সর্বস্বটুকু দিয়েই উনি কেস লড়ছেন। মাঝপথে সরে আসি কিভাবে? সব টাকা ফেরত দিতেও পারি যেটা উনি আমাকে দিয়েছেন, কিন্তু দায়িত্ব তো একটা থেকেই যায় বাবা মশাই। মন দিয়ে শুনলেন বাবা মশাই, সে তো ঠিক কথা। দেখি আমার খুড়তুতো দাদার ছেলের হাতেই না হয় দিয়ে যাই সব ভার। দিবাকর বিনু সকলে নীরব রইল। বিনু ঘরে এসে বললে, এতগুলো মিথ্যা কথা আপনি বলতে পারলেন? দিবাকর বললে, সবটা মিথ্যা বলিনি বিনু, কেস আছে আমার হাতে। তবে তাদের টাকা তাদের ফিরিয়ে দেব ফিরে গিয়ে, কারণ সময় মতন তারাও পদক্ষেপ নিতে পারবে। কারণ আমার কাছে সময় নেই। আমি আমার পূর্ব প্রতিজ্ঞা রাখতে নতুন করে কোনো প্রতিজ্ঞা করতে পারবো না, তাহলে এটা ঠকানো হবে। ফিরল বিনুরা বাড়ি। বাবার বাড়িতে সবাই তাদের আগের কথা মতন ঠিক হয়েছিল। সব দায়িত্ব বিনুর খুড়তুতো দাদার হাতে দিয়ে তারা বেরোনোর পর ওনারাও তীর্থে বেরোবেন। বিনু দিন গুনতে লাগলো। এই বুঝি খবর এলো, এই বুঝি তার স্বামীকে তার থেকে আলাদা করে ফেলল। ক্রমে বিনুর চেহারা খারাপ হতে লাগলো মানসিক চাপে। গিন্নিমা লক্ষ্য করলেন বিনু বাপের ঘর থেকে ফিরেই কেমন মন মরা, সব সময় কি যেন ভাবে। ডাক দিলে চমকে ওঠে। হিসাব মেলাতে পারেন না তিনি এই সব পরিবর্তনের। যদিও বসু পরিবারের তীর্থে যাওয়ার কথা তিনি শুনেছেন বিনুর মুখে, যেটাতে যার ভয় সেটাই বুঝি সবার আগে এসে হাজির হয় সামনে। সেদিন এলো যেদিন দিবাকর বিনুকে বললে,
এবার বিদায় দাও বিনু। আমার কাছে খবর এসেছে আমাকে যেতে হবে চট্টগ্রামের একটি জায়গায়। কোথায় সেটি জানানো হয়নি। যাওয়ার পর এক একটি পদক্ষেপ ধাপে ধাপে সবকিছু বলা হয় করতে। সব বিষয় স্পষ্ট না দলের সভাপতি। এটাই নিয়ম এই কাজের। বিপদ পায়ে পায়ে গো, দেশের অবস্থা ভালো নয়। কত মানুষ, ছেলে, বুড়ো বুড়ি, বাচ্চাদের ওপর ঘরের বউদের ওপর করা হচ্ছে। পা দিয়ে পিষে ফেলা হচ্ছে, ঘরে আগুন দেওয়া হচ্ছে, জ্যান্ত পুড়ে মরছে সবাই। এর বিহিত চাই চাই। কেউ পিছিয়ে নেই বিনু। সকলে যেমনভাবে পারছে এই কাজে এগিয়ে এসেছে। বিনু বললে, তাহলে আমাকেও নিয়ে চলুন, আমিও কাজ করি দেশের জন্য। দিবাকর বললেন, পাগলি মেয়ে, এটাও তো একটা দায়িত্ব। আপাতত তুমি এটা সামলাও। তবে কে বলতে পারে এই পূর্ণ কাজে তোমাকেও লাগলো, তুমিও সামিল হলে। তবে সেটি সময় পরিস্থিতি বলবে বিনু। আগামী দিন আমাকে রওনা দিতে হবে সবার অলক্ষ্যে, গোপনে রাতের আধারে। আজ প্রাণ ভরে আমি আমার বিনুকে দেখেনি, কে জানে আবার কবে। এই বলে তিনি পরম স্নেহ যত্নে বিনুর মাথাটি নিজের বুকে নিলেন। চোখে অশ্রু এলো দিবাকরের, সেটি বিনু জানল না। কারণ তখন বিনু অঝোর ধারায় কেঁদে চলেছে দিবাকরকে আঁকড়ে ধরে। অবশেষে এলো সেই রাত্রি। দিবাকর আজ বাবা মশাই মায়ের চরণ স্পর্শ করেছে প্রতিদিনের মতন দিনের শুরুতে, কিন্তু আজ দিনের শেষেও। গিন্নিমা বললেন, আবার প্রণাম কেন খোকা, কোনো সুখবর? দিবাকর বললে, না এমনি। কেন, তোমাদের কি প্রণাম করার বরাদ্দ দিনের শুরুতেই? দিনের শেষে করলে অপরাধ হয়ে যায় বুঝি? গিন্নিমা বললেন, পাগল ছেলের কাণ্ড দেখো। বাবা মশাইকে উদ্দেশ্য করে বললেন মা। বাবা মশাই বললেন মজা করে, আমাদের খোকা দেশ উদ্ধার করতে যাচ্ছে গো গিন্নি। বলি হা হা করে হাসলেন। সাথে মাও যোগ দিল। দুজনের হাসি মুখটি একসাথে দেখে দিবাকরের প্রাণটি যেন জুড়ালো। তখন প্রায় রাত্রির দ্বিতীয় প্রহর। বিনু অঝরে কেঁদে চলেছে। আজ দিবাকরের ক্ষমতা নেই তাকে সান্ত্বনা দেবার। আজ সেও দুর্বল বোধ করছে মন থেকে। জীবন কোন পরীক্ষার সামনে ফেলল তাকে। বিনুকে সবার ভার দিলাম, বিনুর ভার কে বহন করবে? পরিপক্ক হয়নি যার স্বভাব, চিন্তাধারা, ভাবনা বড্ড ছোট সে সবটুকু বোঝার জন্য। বিবেকের দংশন হতে লাগলো তার মনের মধ্যে। ভাবনা এলেও পরিত্রাণের উপায় নেই আজ। সময় আগত। বিনুকে কাছে টেনে নিল সে। নিজের হাতে বিনুর চোখের জল মুছালো। কিন্তু ভাষা নেই তার আজ কিছু বলার মতন। বিনু তার চোখের দিকে চেয়ে প্রশ্ন করলে, ফিরবেন তো আপনি আমার কাছে? দিবাকরের বুক ফেটে যেতে লাগলো, কারণ মৃত্যু প্রায় নিশ্চিত এই পথে, অথবা আজীবন কারাবাস। দিবাকর চোখ বন্ধ করে নিল, তাকালো না আর বিনুর দিকে। দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। বিনু দৌড়ালো তাকে অনুসরণ করে। মন বলতে লাগলো, এই কি তবে শেষ দেখা? এই কি তবে শেষ কথা, শেষ স্পর্শ তার স্বামীর? ততক্ষণে দিবাকর তার গন্তব্যের পথে অন্ধকারে মিলিয়ে গেছে। বিনু সেখানেই প্রায় অচেতন হয়ে লুটিয়ে পড়ল। উদ্বিগ্ন চিত্ত, সতর্ক দৃষ্টি আবদ্ধ সকলের বিনুর উপর। সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে আজ মিত্তির পরিবারের। দেউড়ির কাছে পড়ে আছে বিনু অচৈতন্য হয়ে। দাসী ভোর হতেই দৌড় ধোয়াতে আসে প্রতিদিন। অবাকের থেকেও অবাক হয়ে যায় সে। ঠিক করে ঠাউর করতে পারে না আলো আধারের মাঝে। তারপর দেখে বিনুকে পড়ে থাকতে। বিলম্ব না করে সে দৌড়ায় ভেতর বাড়িতে খবর দিতে। চপলা খুব কাছের এই পরিবারের। দাসী ঘরে ঢোকে। সেখানে চপলা অঘরে ঘুমোচ্ছে। একটু পরে উঠবে সে, তবে ততক্ষণ বিলম্ব করা যাবে না। বৌমনি অসুস্থ তো বটেই, কিছুদিন আগেই সে ফিরেছে হাসপাতাল থেকে। কোথা থেকে কি যে হয়ে গেল বুঝতে পারে না দাসী। মাসি, ও মাসি, ওঠো গো, কি সর্বনেশ! প্রায় চমকে ওঠে চপলা। কেন রে, এই রাতে ভোরে আবার কি হলো আবার? কর্তা বাবা, গিন্নিমা কারোর শরীর টরীর খারাপ করলো না তো? না গো না, এত কথা বলার সময় নেই গো, তুমি এসেই দেখো। কি ভেবে দাসী বললে, না না থাক, তুমি আগে গিন্নিমায়ের ঘরে যাও, তাকে সোজা দেউড়ির পানে নিয়ে এসো দেখি, আমি যাই ওই দিকে। বলতে বলতে ঘর ছাড়ল সে। চপলার প্রশ্ন চপলার মুখেই থেকে গেল। বেশ কিছুটা সকাল হবার পর ডাক্তার এলেন ঘরে। কর্তামশাই, গিন্নিমা ও দাসীরা ভর্তি ঘরে। এ ওর দিকে মুখ চাওয়াচাই করে। দারোয়ান এসে খবর দেয়, খোকাবাবু কোথাও নেই কর্তা। কোনো হিসাব যেন মিলছে না। ভোর রাতে বৌমা গেল কেন দেউড়ির কাছে? দরজা খোলা,
তাদের ঘরের বিছানায় খোকা নেই, এখনো খোকার খোঁজ পাওয়া গেল না। কোথায় সে? বৌমার সাথে ঝগড়া করে? না না, বৌমা অমন মেয়ে নয় যাতে খোকা রাগ করে ঘর থেকে বেরোবে। জ্ঞান যে ফিরছে না। ডাক্তারের আওয়াজে চমক ভাঙল গিন্নি মায়ের। জ্বর প্রবল, তাতে অচৈতন্য বৌমা। অনবরত জলপট্টি দিতে হবে মাথায়, স্নান করাতে হবে। জ্ঞান না ফিরলে কোনো ওষুধপত্র খাওয়ানো যাবে না। তা দিবাকর কোথায়? ডাক্তার বললেন। তাকে দেখছি না যে। কর্তা গিন্নি মুখ চাওয়াচাই করে একে অপরের। বাইরে বৌমা পড়ে কেন ছিল অমন ভাবে, সে প্রশ্নের এখনো কোনো উত্তর মেলেনি। বৌমা কিছু জানলেও তার বলার মতন অবস্থা নয় এখন। নিরুপায় হয়ে সবাই অপেক্ষা করতে থাকে, তাই বিনুর সুস্থতার ওপর। প্রায় 7 দিনের ওপর লাগলো বিনুর সুস্থ হতে। কিন্তু চিন্তার ওপর চিন্তা। দিবাকরকে খুঁজে পাওয়া যায়নি এতদিনেও। গিন্নিমা ও কর্তা প্রায় নাওয়া খাওয়া ছেড়েছে। ওই বাড়িতেও খবর দেওয়া যাবে না, কারণ তারা তীর্থে। একটু উঠে বসার চেষ্টা করো মাগো। শাশুড়ি ধরলেন একদিকে ধরলে চপলা। একটু মাথা ধুয়ে দি, কিছু মুখে দাও। আজ একটু সুস্থ বোধ করছো কি তুমি? বিনু বোবার মতন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মাটির দিকে। কোনো বোধ বুদ্ধি যেন তার কাজ করে না আজ। কি হয়েছিল সেদিন? খোকা কোথায় মা? তুমি দেউড়ির কাছেই বা কেন পড়েছিলে? বিনু অসুস্থ শরীরে কাঁপতে থাকে। কি উত্তর করবে সে? কিভাবে সাজিয়ে বলবে তাদের? তোমায় কিছু বলে গেছে সে? কোনো রকম মনোমালিন্য হয়েছে নাকি বৌমা? আজ 9 দিন হয়ে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সদরেও খবর নেওয়া হয়েছে, মক্কেলদের বাড়ি লোক পাঠানো হয়েছে। নিরাশ হয়ে ফিরেছে সকলে। তোমার শ্বশুর মশাই তো প্রায় নাওয়া খাওয়া ভুলেছে। চুপ করে থেকো না মা, কিছু বলো। বিনু খুব ধীরে বলতে শুরু করলে। না মা, উনি কোথায় গেছেন সেটি আমারও জানা নেই। আমাকে তো উনি কিছু কয়ে যাননি। আমি কলঘরে গেছিলাম। সেদিন শরীরটা ভালো লাগছিল না। মুখে চোখে জল দিয়ে বেরোনোর সময় হঠাৎ মাথাটা ঘুরে যায়। তারপর কিছু আর মনে। থাক, বেশি চাপ দিয়ে মনে করতে হবে না মা। আঁচল দিয়ে মুখ ঢাকলেন কর্তা মা। একটি ক্ষীণ আশা ছিল দিবাকরের খবর পাওয়ার, তাও গেল। সেই আশায় ছাই পড়ল। বিনু বালিশে মুখ ঢাকল। টুনি দিদি সব লক্ষ্য করল বাইরে থেকে। নিজের আঁচলের গিট খুলতে গিয়েও খুলল না। আবার গিট বাঁধা অবস্থায় রেখে দিল সে আঁচল। মনে মনে বলতে লাগলো, এখন কিচ্ছুটি বলা যাবে না বৌমণিকে। একটু বুঝে নি সব দিক আগে। চোখে জল এলো টুনির। বিনুকে সম্মানে সে বৌমণি বললেও তাকে তার বোনের মতোই সে দেখে এসেছে। টুনি গিন্নি মায়ের কাছে গিয়ে বললে, আজ থেকে আমি দেখাশোনা করব মা বৌমণির, তুমি চিন্তা করো নি। গিন্নিমা বলেন, সেই ভালো, তোর সাথে মেয়েটা ভালো থাকে টুনি। খোকাটাকে বেঁধে রাখতে পারল না রে মেয়েটা। ছেলের আবার মতিভ্রম হলো না তো? বলেই কেঁদে ফেললেন তিনি। টুনি মাথা নিচু করে বললে, গিন্নিমা, ছোট মুখে বড় কথা কইছি, একটু সময় দাও বৌমণিকে। সবটাই তো ধোঁয়াশা বলো। কোথা থেকে কি হয়েছে সে তো কেউ জানে না কো। একটু ধৈর্য ধরো মাগো। গিন্নিমা বোঝার চেষ্টা করলেও রাগ হচ্ছিল তার। কোনো উপদেশ ভালো লাগছে না আজ তার এই পরিস্থিতিতে। বলেই মাথা নিচু করে চলে গেল ঘর থেকে। সে আর দাঁড়ালো না এক মুহূর্ত। বিনুর সব দায়িত্ব আজ থেকে টুনির, এরকমই আদেশ দেওয়া হয়েছে তাকে। পাশাপাশি না থাকলে কিছুই সহজ হবে না করা তার পক্ষে। এটাই একমাত্র পথ তার কাছে। বৌমণি। বিনু ধীরে ধীরে চোখ চায়। কেঁদে কেঁদে তার চোখ জবা ফুলের মতন লাল। ঝটফট ওঠো দেখি, কত কাজ আছে আমার। এসো তোমার চুল বেঁধে দিই। স্ত্রী মানুষ, ভর সন্ধেবেলা চুল খোলা কি শোভা পায় নাকি? এক প্রকার জোর করে টুনি ওঠায় বিনুকে। চুল বাঁধা হলে একটি সিঁদুরের টিপ পরিয়ে দেয় সে বিনুর কপালে। বাহ, কত সুন্দর লাগছে বলো তো তোমায়। বিনু টুনিকে জড়িয়ে অঝোর ধারায় কেঁদে ফেলে। বলতে থাকে, আমি বাঁচব না গো দিদি ওনাকে ছাড়া। টুনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিছুতে কিছু হয় না, থামানো যায় না বিনুর কান্না। যে কাজটি পরে করবে ভেবেছিল, সেটা করতে হলো তাকে এখনই। সে চারিপাশ দেখে দরজাটি বন্ধ করে দিল। বললে, চুপ করো গো, চুপ করো, এই দেখো কি এনেছি। বলেই আঁচলের খুঁট থেকে একটু চিরকুট বার করলো। নাও, লেখাপড়া শিখেছ নিশ্চয়। বিনু কিছু বোঝে না তার কথা। চোখ মুছে বলে, এটা কি গো দিদি? উফ, পড়েই দেখো না, মন খুশি হয়ে যাবে। বিনু পড়তে থাকে। বহুদিন পড়ার অভ্যেস না হওয়ায় একটু সময় নিয়েই পড়ে সে। যতই পড়ে ততই তার মুখে হাসির আভাস দেখা দেয়।
অবাক হয়ে প্রশ্ন করে বিনু, কোথা থেকে পেলে গো দিদি? দেখা হয়েছিল তোমার সাথে, বাড়ি আনলে না কেন? আর কি বলল? ওহ, হাজারো প্রশ্ন তোমার, আগে পড়েই দেখো দেখি। বিনু কারোর মুখে মুখে কথা বলে না, এটি তার মহৎ গুণ। বিনু পড়ায় মন দিল। বিনু, ও আমার বিনু, ভুলে যাওনি তো আমায়? মনে পড়ে আমার কথা? কি করো সারাদিন? খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো করেছ কি আমার বিনু? আমার বিনু কি বড় হয়েছে এই কদিনে? বড্ড মন কেমন করে আমার বাবা মশাই মা তোমার জন্য। বিশ্রাম খুব কম হয় বিনু, তবুও যতটুকু পাই তোমাদের জন্যই বুকটা বড় কেঁদে ওঠে। দুষ্টুমি করবে না একদম, লক্ষ্মী বিনু আমার। সময় হলে মা বাবা মশাইকে জানিও, তবে এখন নয়। আমি বলে দেব তোমায় কবে কি করতে হবে। তারাও যে চিন্তা করছে সে তো আমি জানি গো। উদ্দেশ্য পূরণ হোক, আমি ফিরব তোমার কাছে। বড় স্বাদ হয় সেইবার যখন মন্দিরে গেলাম সকলে, সেই দিনের মতন তুমি সেজে আসবে আমার কাছে। আমরা আবার একসাথে থাকব, এই আশাটুকুই মনে জাগে। আমি আবার সংবাদ পাঠাবো, তুমি ভেবো না। সকলকে দেখো, লক্ষ্মী বিনু আমার। ইতি তোমার অভাগা স্বামী। বিনু পড়ে লজ্জায় মুখ লাল করে। টুনি বলে, হলো তো এবার শান্তি, আগে বলো ওনাকে পেলে কোথায়? টুনি বলে, শোনো গো, দাদাবাবু যেমন গেছে আমারও স্বামী গেছে একই কাজে। বিনু উল্লাসে বলে ফেলে, ওমা তাই? তাহলে তো রোজ খবর পাবো। আমাকে নিয়ে চলো একবারটি। আরে না গো না, এত সোজা নয়। খবর পেলেই দেব আমি। আরও অনেক ঘরের ছেলে পুলে গেছে কি না তুমি ভেবোনি অত। নাও এবার সুস্থ হয়ে ওঠো দেখি। এই কথাটি কাউকে বলোনি যেন। কর্তা বাবা গিন্নিমায়ের জন্য খুব কষ্ট হয়, কিন্তু বলি কি করে, খবর যে হাওয়ায় উড়ে বেড়ায় গো। যদি ওই পুলিশগুলোর কানে যায় সর্বনাশ হবে গো। বিনু বললে, উনি শ্বশুর শাশুড়িকে বলেছেন জানাতে, তবে পরে। টুনি বললে, আচ্ছা। দিন যেতে লাগলো, বিনু কাজে মন দিল। অনেকটাই আগের মতন। শাশুড়ি কাঁদলে কিছু বললে সে সান্ত্বনা দিতে লাগলো। ভয় পেও না মা, ওনার কিছু হবে না। শাশুড়ি অবাক হয়, তুমি এত নিশ্চিন্তে বলো কি করে গো? আমার যে বুক কাঁপে। বেঁচে আছে তো আমার? বিনু বাদ দেয়, ও কথা বলো না মা গো, ভগবান আছে। প্রায় এই ঘটনার 5 মাস পরের কথা। সকলে সেই দিন একটু আগে খাওয়া দাওয়া সেরেছে। কর্তা সদরে যাবেন, উনি সকালেই বেরিয়ে গেছেন। আগের মতন পঞ্চব্যঞ্জন আর রান্না হয় না এই বাড়িতে। ওই যতটুকু না হলে নয় ততটুকুই হয় রোজ। শাশুড়ি মা এসেছেন বিনুর ঘরে আজ দুপুরে। বিনু রামায়ণ পড়ে শোনাচ্ছে। দারোয়ান এসে বললে, গিন্নিমা আপনি কি এখানে? দাসী বললে, গিন্নিমা ভেতর থেকে উত্তর দিলেন, হ্যাঁ কেন, কি হয়েছে? একটা চিঠি ছিল, কর্তা বাবার সাথে দেখা করতে চাইছিল। আজ তো উনি সদরে, তাই আমাকে বললে গিন্নিমায়ের হাতে দিতে। কে এলো, কোথা থেকে এলো সেটা না বলেই শুরু করলি বলতে? দারোয়ান মাথা নিচু করে বলে, ভুল হয়ে গেছে মা। বৌমনির বাড়ি থেকে একজন এলেন, বললেন জ্ঞাতি হন। ও মা, কুটুম মানুষ, তুই বসাসনি বৈঠকখানায়? দেখো দেখি কতক্ষণ বাইরে আছেন, তোদের কোনো আক্কেল হবে না দেখছি। মা, উনি চলে গেলেন। আমি কয়েছিলুম বসতে, আমি ভেতর বাড়িতে খবর দিচ্ছি, কিন্তু উনি শুনলেন না। বললেন বসার সময় নেই, এটা দিয়ে দিও, বলেই চিঠি ধরিয়ে চলে গেল। বিনু ঘর থেকে বেরিয়ে বললে, দাদা এসেছিল বোধহয়, ঠাকুমারা তীর্থ থেকে ফিরলেন মনে হয়। তুমি পড়তে পারো তো মা? বিনু মাথা নাড়ে, দেখো তো কি লিখেছে। চিঠি খুলে পড়তে থাকে সে। একটু জোরে জোরে পড়ে শোনাও আমায়। চিঠির সারাংশ এই ছিল যে 3 দিন পূর্বে বাবা মশাইদের তীর্থের দল যাত্রা শুরু করেন ফেরার জন্য। গঙ্গায় তুমুল ঘূর্ণিঝড় ওঠায় তাদের নৌকো উল্টে যায়, সকলে মারা যান। দেহ চোখে দেখা যাচ্ছিল না, এত ক্ষত বিক্ষত হয়ে গেছিল মাছেদের কামড়ে, তাই সৎকার করে দেওয়া হয়েছে। ভগিনীর শরীর ভালো নয়, তাই এই পরিস্থিতি সে সহ্য করতে পারবে না, তাই জানায়নি। বিনুর মানে ভগিনীর যা কাজ আছে যেন আপনাদের ওখানেই সেরে নেয়, এখানে এখন আসার প্রয়োজন নেই। ইতি সুরেশ, বিনুর দাদা।
শাশুড়ি মুখে আঁচল চাপা দিলেন, বিনুকে টেনে নিলেন নিজের কাছে। হাতের চিঠি হাতেই ধরা রইল তার। শ্রাদ্ধ শান্তি মিটল। বিনু তার কর্তব্য নিয়ম মতন সব সারলে। টুনি মারফত দিবাকরের কানেও গেল এই কথা। দিন তো চলতেই থাকে অবিরাম। এক্ষেত্রেও কোনো পরিবর্তন হলো না। বিনুর শ্বশুর গিন্নি মায়ের সাথে বিনুকে ডেকে বললেন, শোনো মা, ওই বাড়ির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুমি। যেহেতু তুমি একমাত্র উত্তরাধিকারী বসু বাড়ির, তাই একদিন চলো সব বুঝে নাও। না হলে শিয়াল কুকুরের সম্পত্তি টানা হিচড়ে করবে। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলো। বিনু বললে, ওই বাড়ি যখন শেষবার যাই তখন বাবা মশাই বলেছিলেন ওনাকে যে যতদিন তীর্থে থাকবেন ততদিন যেন উনি সব কিছু সামলান। উনি রাজি হননি, তাই আমার জ্যাঠার ছেলেকে দায়িত্ব দিয়ে যান সব কিছুর সই সাবুত করিয়ে। শ্বশুর মশাই বললেন, সে কি, দিবাকর এই বিষয়ে আমাদের কিছু বলেনি কোনো দিন, তারপরেই তো সে নিরুদ্দেশ হলো। বৌমার দাদা কি সব প্রাপ্য ফিরিয়ে দেবে? যদি তাই হয় তাহলে সেই দিন এইভাবে বার্তা দিল কেন? এখানেই সব করে নিক, ওই বাড়ি যাওয়ার প্রয়োজন নেই বললেও বা কেন? এর পেছনে কি তাহলে অন্য উদ্দেশ্য? এই প্রশ্নগুলোই পাক খেতে লাগলো কর্তা মশাইয়ের মনে। হলো ঠিক তাই। মিত্তির বাড়ির সকলে বসু বাড়িতে আসলে তাদের আপ্যায়নটুকু পর্যন্ত বরাদ্দ হলো না। দাদা এসে বললে, দেখো বিনু, কাকাবাবু সব আমাকে দিয়ে গেছেন তোমার শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর। বিনু শুধু বললে, ভার দিয়ে গেছিল ওনারা তোমায়। থামো তুমি, যত বড় মুখ নয় তত বড় কথা। কতটুকু জানো তুমি? সমস্ত সম্পত্তি আমার নামে করে গেছেন, তুমি তো অন্যের ঘরের বউ এখন। বিনুর শ্বশুর বাধা দিয়ে বললেন, আমার সামনে আমার পুত্রবধূকে ধমকাবার আপনি কে? বিয়ে হলেও এই সম্পত্তির বৈধ অধিকার একমাত্র বৌমার। আপনি জোর করে কেড়ে নিতে চাইছেন, বঞ্চিত করতে চাইছেন, সেটি আলাদা কথা। শ্বশুরের এই দাপটে সুরেশ মিনমিন করে বললে, মোটেই না, যদি বোন চায় একটি অংশ আমি তাকে দিতে পারি। বিনুর শ্বশুর বললেন, অর্থ ক্ষমতার অভাব আমার নেই, ভিক্ষা আমার পুত্রবধূ আপনার থেকে নেবে না। যা তার প্রাপ্য সেটাতে আবার দান কিসের? কোনো সম্পত্তি তার লাগবে না, আর কোনো সম্পর্ক নয়। তার কেউ নেই আজ এখানে, আমরাই বৌমার সব আজ থেকে। এই বলে সকলে সপরিবারে বসু বাড়ি ত্যাগ করলেন। সুরেশ এই অপমান ভুলল না। সে মনে মনে স্থির করল নারায়ণ মিত্তিরের ওপরেই প্রতিশোধ নেবে, অর্থাৎ বিনুর শ্বশুর মশাইয়ের ওপর। সে ভালোভাবে খোঁজ খবর নিতে লাগলো। মিত্তির বাড়ির আশেপাশে নজর রাখার জন্য লোক নির্ধারণ করলে আটঘাট বেঁধেই সে নামবে এই কাজে। তার আগে দরকার যথাযথ তথ্য। সুবিধাভোগী অকৃতজ্ঞ লোভী মানুষের মুখোশ একটি সময়ের পর ঠিকই খুলে যায়, সে রক্তের হোক বা বাহিরের মানুষ। দিবাকরের নিখোঁজ হওয়ার কথা সকল আত্মীয় স্বজনের কাছেই রয়েছে, তবে তারা নীরব। কোনো প্রকার সাহায্য বা উপকারে কেউ এগিয়ে আসেনি, শুধু কয়েকটি চিঠিতে উপদেশ দেওয়া ছাড়া। খুকিও এর বাইরে নয়, উদার মানসিকতার মানুষ সে নয়। যদিও বা দিবাকর তার মায়ের পেটের, তার বড় দাদা, তাতে কি? দাদার এরকম স্বভাব আছে, সেটা নিয়ে সে মাথা ঘামায় না। বৌমনির প্রথম বাচ্চাটি মৃত হওয়ার খবরেও তার কোনো তাপ উত্তাপ ছিল না। শুধু বলেছিল চিঠিতে একটি কথা, ভগবানের ইচ্ছা গো বৌমনি, দাদাকে ঠিক মতন বাঁধতে পারোনি এতদিনে, তাই তোমার বাচ্চা অভিমান করে চলে গেছে, তোমার কোল শূন্য রেখে। এই ছিল দিবাকরের ভগিনীর বক্তব্য। তবে এটি বিনু জানে না, জানেন শ্বশুর শাশুড়ি। তারা চাননি এই রকম আঘাত করা কথা, সূচ ফোটানো বাক্য বিনুর বা দিবাকরের কানে যাক। তাদের দুটি সন্তান, কোনো রূপ বিরূপতার সৃষ্টি হোক ভাই বোনের মধ্যে, সেটি বাবা মা চাননি, সমর্থনও করেননি এই ধরনের কথা। তার খুকির মানসিকতা দেখে অবাক হয়েছিলেন। তার এই প্রকার পত্র তাই তারা লুকিয়ে রেখেছিলেন। স্বরূপ প্রকাশ পাবেই, আর হলো সেটাই। খুকি এলো বাপের বাড়ি বেশ কিছুদিনের জন্য তার সন্তানদের নিয়ে। বাড়িটি বেশ ভরে উঠল। বিনু আনন্দিত হল। বৌমনির সব গহনা তার পছন্দের। বিনু দ্বিধা করেনি কিছু দিতে কোনো দিনও ননদকে। ননদের আবদার মিটিয়েছে। লোভ এত সহজে মেটার নয়। যারা লোভী তাদের চাহিদা কখনোই মেটে না। এইবার তার আবদার বাবা মশাই আর গিন্নি মায়ের কাছে। দাদা তো নেই, তার কোনো সন্তানও নেই। আমার দুটি সন্তানই, দুটি পুত্র সন্তান তো তোমাদের সব।
কত স্বপ্ন আছে দুজনের, জানো বাবা মশাই বড় চাকরি করবে, বিদেশে লেখাপড়া করতে যাবে। আমি তো বলেছি মামার তো কেউ নেই, দাদা মশাই দিদার তোরাই সব, তাই যা আছে সব তো তোদেরই। সে কি তারা? না মা, অর্থ থাকলে স্বপ্ন সাজাতে কত মজা। তুমি শিগগির চলো মামা বাড়ি। তাই তো আশা আমার এখন। ওনাকে খবর পাঠাই বাবা মশাই, তোমার জামাইকে সব বুঝিয়ে দাও তুমি, তোমরাও নিশ্চিন্ত হও, আমিও হই। কত বড় হবে তোমার দুই নাতি, কত গর্বের। এই বলে খুকি হাসি হাসি মুখ করে অপেক্ষা করতে লাগলো উত্তরের। বাবা মশাই বললেন, বাহ, খুব খুশি হলাম এই কথা শুনে। পরিকল্পনা অনুযায়ী যেগুলি তুমি বললে সেটির যথাযথ প্রশংসা না করে থাকা যায় না, অসাধারণ। এই না হলে আমার কন্যা। খুকি আহ্লাদে হাসতে লাগলো, তার স্বার্থ সিদ্ধি সম্পন্ন হলো বুঝি এই মনে করে। শোনো খুকি, বললেন বাবা মশাই। এইবার মাও পিছিয়ে রইলেন না সন্তানের আবেগের বশে। শোনো খুকি, তোমাকে বিবাহে যৌতুকে বহু সম্পত্তি, গহনা, টাকা পয়সা দেওয়া ছাড়াও তোমার স্বামীর বারংবার চাহিদা মিটিয়েছি আমরা। দিবাকর কোনোদিন বলেনি বোনকে কি দিচ্ছি বা তার পাওনা কতটুকু। সম্পত্তির হিসেব বোঝাতে চাইলেও সে চায়নি বুঝতে। সে নাই বুঝতে চাইতে পারে, তবে আমরা বাবা মা হয়ে বুঝবো না সেটি তুমি ভাবলে কি করে? তোমার দাদা নিখোঁজ, সে মৃত নয়। যদিও মৃত হয়, তার ভাগের সবকিছু তার স্ত্রীর বউ মায়ের। তার সন্তান থাক আর না থাক, পিতৃগৃহ থেকে সে বঞ্চিত হয়েছে অন্যায়ভাবে। আমরা মানে তোমার মা আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছি আমার যা কিছু আছে সবটুকুই বৌমার। সে বুঝবে কি করবে সম্পত্তি নিয়ে। ব্যবসা করে খাই খুকি, কার বুদ্ধি কার স্বপ্ন সেটি আমি বুঝি। চুলি এমনি এমনি পাক ধরেনি আমার। নিজের সন্তানের নাম দিয়ে তোমার আর জামাইয়ের অভিসন্ধি সফল করতে এসো না। আমার দুটি সন্তান, স্নেহ ভালোবাসা যত্ন সম্পত্তির ভাগ যা হবে সব সমান, বরং তুমি বেশি পেয়েছ। লাগাম লাগাইনি আমরা তোমার চাহিদার কোনো দিন। পাছে তোমার শ্বশুর বাড়িতে কোনো অশান্তি হয় আর সেটি তুমি ভোগ করো। আজ দেখছি শুধু তারাই নয়, নিজের দাদার ওপরও তোমার কোনো সম্মান, মায়া, ভালোবাসা নেই। তাই এইবার লাগাম ধরলাম। ততক্ষণে খুকি কাঁদতে লেগেছে। দেখো মা, দেখো, পরের মেয়ের জন্য বাবা মশাই নিজের মেয়েকে বঞ্চিত করছে। মা বললেন, তুই যে আমার পেটের সন্তান সেটি ভাবতেও লজ্জা হয় আমার। শোনো খুকি, যতদিন ইচ্ছা থাকো, বাধা নেই। খুকি বললে, না, থাকবো না এই বাড়িতে, আমি আজই শ্বশুর বাড়ি চলে যাব ছেলেদের নিয়ে। গিন্নিমা বললেন, বেশ যাও, বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়ো, সময় নষ্ট করো না আর। খুকি বললে, মা। আর শোনো খুকি, বৌমার হাতের বালাজোড়া খুলে রেখে যাও, যেটি এইবার এসে নিয়েছিস। আমি চাইব জন্ম জন্মান্তর যেন বিনোদিনী আমার সন্তান হয়ে আসে। অবাক হয়ে চেয়ে রইল খুকি। খুলে দিল বালাজোড়া। নিঃশব্দে বেরিয়ে গেল সে আজ তার বাপের বাড়ি থেকে। গিন্নিমা সযত্নে তুলে নিলেন বিনুর বালা দুটি। টুনির সাথে গোপনে খুব ধীরে ধীরে কথা বলছিল বিনু। চপলা সেটি দেখায় বললে, এই টুনি, কি ফুসমন্তর দিচ্ছিস কচি বউটার কানে? আর তো কিছু শেখাবার নেই, সবসময় এত কিসের কথা তোর? টুনি বললে, বই গেছে মন্ত্রণা দিতে, তোমার সবেতেই সন্দেহ কি না? থাম টুনি, বড্ড কথা হয়েছে তোর। টুনি ইশারায় বিনুকে বলে বাগানে আসতে, বলেই সে বেরিয়ে যায় ঘর থেকে। বিকেলে বিনু বাগানে এলে একটি চিঠি দেয় সে বিনুর হাতে। বিনু জানে এটা তার স্বামীর চিঠি। সে খুব আগ্রহের সাথে খুশি মনে সে চিঠি খোলে। ঘরে যাওয়া অবধি ধৈর্য নেই তার। চিঠির বক্তব্য এই যে, বিনু, খুব সংক্ষিপ্তভাবে এই চিঠিটি লিখছি, বিশেষ সময় নেই। অনবরত পালিয়ে বেড়াতে হচ্ছে আমায়। কেউ খুব গোপনে আমার খবর পুলিশের কাছে দিচ্ছে। দল এই বিষয়ে চিন্তিত। কিছু কথা আছে বাবা মশাই, মা আর তোমার সাথে। যে কোনো দিন রাত্রে আমি যাব বাড়িতে, 3 বার দরজা টোকা দেব, তুমি খুলে দিও। আলো জ্বালাবে না, ভয় পাবে না, কিছু জিজ্ঞাসা করবে না যতক্ষণ না তুমি দরজা খুলছ। মনে থাকবে, তোমার আশা রাখি। এই বলে কোনো মতে চিঠিটা শেষ করে দেয় দিবাকর। বিনুকে একটিও ভালোবাসার কথা, তার বিনুর জন্য মন কেমনের কথা কিছুই নেই আজ চিঠিতে। বিনুর মন ভরে উঠল কষ্টে। টুনি বললে, উনিও আসবেন গো, আমার স্বামী দাদাবাবুও কি আসছেন? বিনু শুধু বললে, জানি না গো টুনি দিদি, কি ঝড় আসতে চলেছে। উনি আসবেন, তবে জানি না কবে। টুনিও নিরাশ হয়ে বললে,
কি নেকা আছে এই কপালে জানি নে গো, তবে খুব ধরপাকড় চলতেছে, কাউরে ছাড়ান দিচ্ছে না গো, তুমি ধৈর্যি ধরো, আমি খবর পেলেই দেব তোমায়, চিঠিটা নুকিয়ে ফেলো। বিনু আঁচলে গিট দেয় চিঠি, এটাই তার বেঁচে থাকার রসদ। আজকের পর্ব এই পর্যন্তই থাক। আমি একটা কথা বলতে চাই, আমার যে গল্পগুলো খুব প্রিয় হয় না, যে গল্পগুলো আমার মনের মণিকোঠায় জায়গা নেয়, সেই গল্পগুলোতে কেন জানি না ভিউজ হয় না। তাহলে কি অন্যের পছন্দ হয় না? আমি বুঝতে পারি না। সে যাই হোক, সমস্যা হতেই পারে কোনো কারণে। আর সত্যি বলতে এই গল্পটা কিন্তু আমার সত্যি খুব খুব মনে লেগেছে। যাই হোক, আমি এর পরবর্তী পর্ব আজ সন্ধে 7:30টায় আপলোড করে দেব। আর কাল হয়তো রাত্রেই, দুপুরে একটা পর্ব দেব, আর রাত্রেই এর অন্তিম পর্ব আপলোড করে দেব। গল্পটা কেমন লাগছে অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।